আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। করোনাকালীন এই সময় আমাদের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি অনলাইন নির্ভর, আর এই অনলাইন শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে এবং সবার দোরগোড়ায় মানসম্মত শিক্ষা ব্যবস্থা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শ্যামলী ম্যাথস কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। সাথে আছি আমি ডাক্তার রাকিবা নাজদিন, লেকচারার শ্যামলী ম্যাথস। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সের দ্বিতীয় বর্ষের বেসিক প্যাথোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি সাবজেক্ট থেকে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা নিয়ে, যেটা কিনা আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশের মেয়েদের খুবই কমন একটি সমস্যা এবং অবশ্যই তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটি টপিক। তাহলে দেরি না করে আমরা মূল টপিকে চলে যাচ্ছি। অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই অ্যানিমিয়া অ্যান্ড হোয়াট আর দ্য কজেস অফ অ্যানিমিয়া। প্রথমে আমি ডেফিনেশনে চলে যাচ্ছি। অ্যানিমিয়া ইজ এ স্টেট ইন হুইচ দ্য লেভেল অফ হিমোগ্লোবিন ইন দ্য ব্লাড ইজ বিলো দ্য নর্মাল রেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য এজ অ্যান্ড সেক্স। ব্লাডে যখন হিমোগ্লোবিনের লেভেলটা স্বাভাবিক লেভেলের থেকে অনেকটা নিচে নেমে যায়, তখন সে অবস্থাকে আমরা বলি অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা, যেটা কিনা বিভিন্ন বয়সে এবং নারী পুরুষের ক্ষেত্রে এ লেভেল বা মাত্রাটা এক এক রকম হয়ে থাকে। এখন দেখো, যেহেতু ডেফিনেশনে বলা আছে দ্য লেভেল অফ হিমোগ্লোবিন, তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই হিমোগ্লোবিন কি এবং এই হিমোগ্লোবিনের লেভেলটা কত সেটা জানতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা প্রথম বর্ষে হিমোগ্লোবিন সম্পর্কে জেনে এসেছো। তারপরও আমি একটু মনে করিয়ে দিতে চাচ্ছি। হিমোগ্লোবিন ইজ এ প্রোটিন দ্যাট কন্টেইন ইন আরবিসি অ্যান্ড ইট ক্যারি অক্সিজেন টু দ্য টিস্যু। হিমোগ্লোবিন হচ্ছে এক ধরনের প্রোটিন যেটা কিনা আমাদের রক্তের লোহিত রক্তকণিকার একটি বিশেষ উপাদান, এবং এটার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ আছে, যেটা হচ্ছে এটা আমাদের শরীরের যে টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলোকে অক্সিজেন সাপ্লাই করে। এরপর আমরা শিখব লেভেল অফ হিমোগ্লোবিন, মানে একজন সুস্থ মানুষের শরীরে কতটুকু পরিমাণ হিমোগ্লোবিন থাকা দরকার। এই হিমোগ্লোবিনের লেভেলটা আমরা তিন ভাগে শিখব। ফার্স্ট ওয়ান ইজ অ্যাডাল্ট মেল, সেকেন্ড ওয়ান ইজ অ্যাডাল্ট ফিমেল অ্যান্ড থার্ড ওয়ান ইজ চিলড্রেন। প্রথমে যেটা দি নর্মাল লেভেল অ্যান্ড ভ্যালু অফ হিমোগ্লোবিন যেটা আমরা শিখবো সেটা হচ্ছে অ্যাডাল্ট মেল। অ্যাডাল্ট মেলে হিমোগ্লোবিন লেভেলটা হচ্ছে 13 to 16 গ্রাম পার ডেসিলিটার। দ্যাট মিনস বিলো 13 গ্রাম পার ডেসিলিটার in a blood of an adult male is considered that he is anemic, and the level of hemoglobin in adult female is অ্যাডাল্ট ফিমেল হিমোগ্লোবিনের লেভেলটা হচ্ছে 11.5 to 15.5 গ্রাম পার ডেসিলিটার। তার মানে হচ্ছে কোনো প্রাপ্তবয়স্ক নারীর শরীরে যদি 11.5-এর নিচে হিমোগ্লোবিনের মাত্রাটা থাকে, তাহলে ধরে নিতে হবে তিনি রক্ত স্বল্পতায় ভুগছে। আর বাচ্চাদের ক্ষেত্রে এই রেঞ্জটা আসবে, চিলড্রেনের ক্ষেত্রে 10 to 13 গ্রাম পার ডিএল। বাচ্চাদের ক্ষেত্রে রেঞ্জটা আসবে
10 to 13 গ্রাম পার ডিএল, মানে 10 থেকে 13 মধ্যে থাকতে হবে। যদি কোনো বাচ্চার ব্লাড টেস্ট করে আমি যদি দেখতে পাই যে হিমোগ্লোবিনের লেভেলটা আছে 8 অথবা 9, তাহলে কিন্তু ধরে নিতে হবে বাচ্চাটা রক্ত স্বল্পতায় ভুগছে। আর যদি দেখা যায় না 10, 11 বা 12-র ভিতরে আছে, তাহলে বুঝতে হবে বাচ্চাটা সুস্থ আছে। এরপরে আমরা শিখবো ক্লাসিফিকেশন অফ এনিমিয়া। এনিমিয়ার ক্লাসিফিকেশন আমরা দুভাগে করতে পারি। ফার্স্ট ওয়ান ইজ মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অ্যান্ড দেন এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। আমরা জানি মরফোলজি মানে কোনো একটা বস্তুর সাইজ অ্যান্ড শেপ। তাহলে এখানে আমরা কিসের সাইজ শেপের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশনটা করব? অবশ্যই সার্কুলেটরি যে আরবিসিগুলো আছে সেগুলো সাইজ, শেপ এবং নাম্বারের উপর ভিত্তি করে এই ক্লাসিফিকেশনটা করা হয়েছে। তো প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া। দেখো নামের সাথে অনেকটা মিল আছে। আমরা জানি মাইক্রো মানে ছোট, তাহলে মাইক্রোসাইটিক মানে হচ্ছে আরবিসির যে সাইজটা সেটা হচ্ছে ছোট হয়ে যায়। আর হাইপোক্রোমিক, ক্রোমাটিনের কারণে কিন্তু আমাদের ব্লাডের কালারটা লাল হয়। আর যেহেতু আমরা জানি হাইপো মানে কম, হাইপার মানে বেশি, তাহলে হাইপোক্রোমিক মানে ব্লাডের কালারটা একটু পেল হয়ে যাবে। তাহলে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়াতে কী হবে? আমাদের আরবিসির যে নর্মাল সাইজগুলো আছে সেই সাইজ থেকে এই সার্কুলেটরি আরবিসিগুলো একটু ছোট হয়ে যাবে এবং এর কালারটা একটু, ব্লাডের কালারটা একটু পেল হয়ে যাবে। সেকেন্ড ওয়ান ইজ ম্যাক্রোসাইটিক এনিমিয়া। আমরা জানি ম্যাক্রো মানে বড়, তার মানে ম্যাক্রোসাইট মানে হচ্ছে সার্কুলেটরি আরবিসিগুলো সাইজে অনেকটা বড় হয়ে যাবে এবং সাইজে বড় হওয়ার কারণে সংখ্যায় কিন্তু অনেকটা কমে যাবে। আর নেক্সট ওয়ান হচ্ছে নর্মোসাইটিক নর্মোক্রোমিক এনিমিয়া। নর্মোসাইটিক নর্মোক্রোমিক এনিমিয়া, দেখো NO1 মানে নর্মালের সাথে অনেকটা মিল আছে, তাহলে আমরা বলতে পারি এটা আরবিসি সাইজ, শেপ এবং হচ্ছে কালারটা অনেকটাই নর্মাল আরবিসি সাইজ, শেপ এবং কালারের মতো থাকবে, রিজেম্বল নর্মাল আরবিসি। এরপরে নেক্সট যেটা আসে সেটা হচ্ছে এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। এটিওলজি মানে আমরা জানি কারণ। তো শরীরে দেখা যায় বিভিন্ন রোগ হতে পারে বা কোনো পুষ্টির অভাব হতে পারে বা আমাদের আরবিসিতে যদি কোনো সমস্যা থাকে, এই সমস্ত কারণে যে ব্লাডে হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যায় তার উপর ভিত্তি করে এই ক্লাসিফিকেশনটা করা হয়েছে। তো এটিওলজিক্যাল ক্লাসিফিকেশনের প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে ইম্পেয়ার রেড সেল প্রোডাকশন। আমাদের রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা মানে প্রোডাকশনে যদি কোনো কারণে বাধাপ্রাপ্ত হয়, তাহলে কি কি কারণে সেটা বাধাপ্রাপ্ত হতে পারে? দেখো প্রথমে আছে ডেফিসিয়েন্সি অফ এসেনশিয়াল নিউট্রিয়েন্টস। আমাদের শরীরের জন্য যে প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো দরকার সেগুলোর যদি ঘাটতি থাকে, তাহলে শরীরে প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো কি কি দেখব? আয়রন ডেফিসিয়েন্সি, আয়রনের যদি ঘাটতি থাকে। তো আয়রন সমৃদ্ধ খাবার কি কি আছে সেটা অবশ্যই তোমরা জানো, যেমন লিভার, তারপর হচ্ছে সি ফুডে আয়রন থাকে, গ্রিন লিফি ভেজিটেবল, বিন, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, যদি ফলিক অ্যাসিডের ঘাটতি হয়। এরপর 3 নম্বরে আছে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। ভিটামিন B12গুলো কী কী আছে সেটাও তোমরা জানো, এবং ভিটামিন B12 কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ফাংশন আছে, যেটা হচ্ছে এটা কিন্তু আমাদের আরবিসি প্রোডাকশনে হেল্প করে। এরপর যেটা আসতেছে কম্বাইন্ড ডেফিসিয়েন্সি অফ আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড। আয়রন এবং ফলিক অ্যাসিড দুটোরই যদি ঘাটতি থাকে। 5 নম্বর হচ্ছে ডেফিসিয়েন্সি অফ আদার নিউট্রিয়েন্টস। অন্যান্য যে পুষ্টিগুলো আছে সেগুলোর যদি ঘাটতি হয়, যেমন প্রোটিন, এনার্জি, ম্যালনিউট্রিশন অ্যান্ড ভিটামিন সি ডেফিসিয়েন্সি। প্রোটিনের যদি ঘাটতি থাকে শরীরে এবং ভিটামিন সি এর যদি ঘাটতি থাকে। এরপর বি নম্বরে আসছে ডিপ্রেশন অফ ইরেথ্রোপোয়েসিস। ইরেথ্রোপোয়েসিস মানে আমাদের আরবিসি প্রোডাকশন হওয়ার যে প্রসেসটা সেটাকে কিন্তু আমরা বলি ইরেথ্রোপোয়েসিস। তো সেটাতেই যদি কোনো সমস্যা হয়ে থাকে বা সে আরবিসি তৈরি হওয়াতে যদি কোনো বাধা পায়, তাহলে কিন্তু আলটিমেটলি তোমার হিমোগ্লোবিন লেভেলটা কমে যাবে। এরপর যেটা আছে এনিমিয়া ডিউ টু ক্রনিক ডিসঅর্ডার। কারো যদি অনেক দিন ধরে বিভিন্ন অসুখে ভুগে থাকে, যেমন হতে পারে রেনাল ফেলোর বা যেটাকে আমরা জানি কিডনি ফেলোর হিসাবে, আর হতে পারে লিভার ডিজিজ, লিভারের বিভিন্ন রোগ যেমন লিভার ক্যান্সার হতে পারে, সিরোসিস অফ দ্য লিভার হতে পারে। এই সমস্ত কারণে কিন্তু তোমার হিমোগ্লোবিনের লেভেলটা কমে যায়। এরপরে যে পয়েন্টটা আসতেছে সেটা হচ্ছে ডিসেমিনেটেড ম্যালিগনেন্সি। ডিসেমিনেটেড ম্যালিগনেন্সি মানে কোনো প্রাইমারি টিউমার বা প্রাইমারি ক্যান্সার থেকে সেটা ছড়িয়ে গিয়ে অন্য কোনো অর্গানে যদি সেকেন্ডারি কোনো টিউমার বা ক্যান্সার তৈরি করে, সেটাকে আমরা বলবো ডিসেমিনেটেড ম্যালিগনেন্সি। এরপরে যে পয়েন্ট আছে সেটা হচ্ছে ইনফেকশন অফ বোন ম্যারো। যদি কোনো কারণে আমাদের বোন ম্যারো ক্ষতিগ্রস্ত হয়, কী কী কারণে হতে পারে? যেমন লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার হলে স্বাভাবিকভাবে ব্লাডে হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যাবে। আর সেকেন্ড ওয়ান হচ্ছে লিম্ফোমা।
লিম্ফোমা হচ্ছে আমাদের যে লিম্ফ নোডগুলো আছে যেগুলোকে আমরা বলি বডি প্রোটেক্টিং সেল বা বডি প্রোটেক্টিং অর্গান, লিম্ফ নোড, স্প্লিন, থাইমাস এগুলো এবং বোন মেরুতে যখন তোমার কোনো ক্যান্সার বা টিউমার হয় সেগুলোকে আমরা বলবো লিম্ফোমা। এরপরে 5 নম্বর পয়েন্ট হচ্ছে এন্ডোক্রাইন ডিসঅর্ডার। এন্ডোক্রাইন ডিসঅর্ডারগুলো হচ্ছে বিভিন্ন হরমোনাল যে ডিসঅর্ডারগুলো আছে সেগুলোকে আমরা বলে থাকি এন্ডোক্রাইন ডিসঅর্ডার। যেমন খুবই কমন একটি ডিসঅর্ডার যেমন ডায়াবেটিস মেলাইটাস, তারপর কারো যদি থাইরয়েডের কোনো সমস্যা থেকে থাকে, হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েড, এগুলো হচ্ছে এন্ডোক্রাইন ডিসঅর্ডার। নেক্সট পয়েন্ট হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া যদি আরবিসি প্রোডাকশনটা আরবিসি ডিস্ট্রাকশনের তুলনায় কম হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবেই আমাদের শরীরে কিন্তু আরবিসির পরিমাণটা কমে যাবে। তো আরবিসি পরিমাণ কমে গেলে আলটিমেটলি হিমোগ্লোবিনের পরিমাণটাও রিডাকশন হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে অ্যানিমিয়া ডিউ টু ইনহেরিটেড, মানে যদি কারো বংশানুক্রমে রক্ত স্বল্পতা থেকে থাকে, এটা আসলে খুবই কম দেখা যায়, স্বাভাবিকভাবে 1% বা 2% ক্ষেত্রে দেখা যায়। যদি বাবা মার কারো রক্ত স্বল্পতা থেকে থাকে তাহলে সন্তানদেরও রক্ত স্বল্পতা হতে পারে। নেক্সট পয়েন্ট হেমোলাইটিক অ্যানিমিয়া। হেমোলাইটিক অ্যানিমিয়া হচ্ছে আরবিসি ডিস্ট্রাকশনের হারটা আরবিসি প্রোডাকশনের হারের থেকে অনেক বেশি বেড়ে যাবে, সেটা হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া। আর লাস্ট পয়েন্ট হচ্ছে ব্লাড লস। যদি কারো অনেক বেশি পরিমাণে ব্লাড লস হয়ে থাকে, সেটা হতে পারে অ্যাক্সিডেন্টাল ইনজুরির কারণে অনেক ব্লাড লস হতে পারে, কারো যদি ক্রনিক কোনো ডিজিজ থেকে থাকে যেমন পেপটিক আলসার, তারপর হচ্ছে বা যদি কোনো হুকওয়ার্ম ইনফেস্টেশন থেকে সেখান থেকে যদি কোনো আলসার হয়ে লং টার্ম ব্লাড লস হয়ে থাকে সেখান থেকেও কিন্তু অ্যানিমিয়া হতে পারে। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কমন কজেস অফ অ্যানিমিয়া। দেখো এখানে লেখা আছে দ্য মোস্ট কমন কজ অফ অ্যানিমিয়া ইন বাংলাদেশ ইজ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় আয়রনের ঘাটতিজনিত অ্যানিমিয়াটা হচ্ছে প্রধানত হয়ে থাকে। তাহলে এই যে আয়রনের ঘাটতিজনিত অ্যানিমিয়াটা কেন হয়, তাহলে প্রথমেই যেটা আসে সেটা দেখো, আয়রন যদি আমি পর্যাপ্ত পরিমাণ গ্রহণ না করি বা আয়রন সাপ্লিমেন্ট যদি গ্রহণ না করি তাহলে কিন্তু আয়রনের ঘাটতিজনিত রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়াটা হয় থাকে। প্রথমে পয়েন্ট আছে দেখো ইনএডিকুয়েট আয়রন ইনটেক। কেউ যদি পর্যাপ্ত পরিমাণে আয়রন গ্রহণ না করে, আয়রন সমৃদ্ধ কী কী খাবার আছে সেগুলো তোমরা জানো, তারপর আমি বলে নিচ্ছি। যেমন তোমার লিভার, গ্রিন লিফি ভেজিটেবল, সি ফুড, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, কারণ যদি কোনো পুষ্টি উপাদানের ঘাটতি থাকে, শরীরের জন্য আমাদের যে পুষ্টিগুলো দরকার সেগুলোর যদি ঘাটতি থাকে। 3 নম্বর হচ্ছে ইম্পেয়ার্ড অ্যাবজর্পশন। কেউ আয়রন সাপ্লিমেন্ট বা আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ করলো বা পর্যাপ্ত পরিমাণ নিউট্রিশনাল পুষ্টিকর খাবার গ্রহণ করলো কিন্তু তার শরীরে সেগুলো অ্যাবজর্পশন হচ্ছে না, তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। এরপরে 4 নম্বর আছে ইনক্রিজ ফিজিওলজিক্যাল ডিমান্ড। আমাদের শরীরে কিছু কিছু সময় দেখা যায় যে স্বাভাবিকভাবেই বিভিন্ন আয়রন বা বিভিন্ন পুষ্টি উপাদানের ডিমান্ড বেশি হয়। কোন কোন সময় হয়? প্রথমে 1 নম্বর পয়েন্ট ডিউরিং পিরিয়ড অফ গ্রোথ ইন চিলড্রেন। একটা বাচ্চা যখন ছোট থেকে বড় হতে থাকে তখন কিন্তু স্বাভাবিকভাবে তার শরীরে পুষ্টিকর খাবারের দরকার পড়ে। 2 নম্বর হচ্ছে ডিউরিং রিপ্রোডাক্টিভ লাইফ ইন ফিমেল। একটা ফিমেলের লাইফ যে রিপ্রোডাক্টিভ লাইফ আছে, রিপ্রোডাক্টিভ লাইফ সাধারণত আমরা 12 to 49 এই যে মাঝামাঝি যে সময়টা 12 থেকে 49 বছর বয়সের যে মাঝামাঝি সময়টা সেটাকে কিন্তু আমরা রিপ্রোডাক্টিভ লাইফ বলি। কারণ এই সময় একজন মহিলার শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে, যেমন মেনস্ট্রুয়েশন সাইকেল শুরু হয়, প্রেগন্যান্সি হয়ে থাকে এবং ল্যাকটেশন। এই সমস্ত কারণে দেখা যায় তখন তার শরীরে স্বাভাবিকভাবেই আয়রন সমৃদ্ধ খাবার এবং বিভিন্ন পুষ্টিকর উপাদানের প্রয়োজনটা বেশি হয়ে থাকে। এরপর যেটা আছে সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল ক্রনিক ব্লাড লস। কারো যদি অনেক দিন ধরে ব্লাড লস হয়ে থাকে, কী কী কারণে হয়ে থাকে? যেমন ফার্স্ট অন হুকওয়ার্ম ইনফেস্টেশন। হুকওয়ার্ম যদি আমাদের ইন্টেস্টাইনে কোনো আলসার তৈরি করে এবং সেখান থেকে যদি তোমার ব্লিডিং হয় অনেক দিন ধরে। সেকেন্ড হচ্ছে ব্লিডিং পেপটিক আলসার বা ব্লিডিং গ্যাস্ট্রিক আলসার। কারো গ্যাস্ট্রিক আলসারেশন থেকে যদি অনেক দিন ধরে ব্লিডিং হতে থাকে। থার্ড হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। আলসারেটিভ কোলাইটিস বলতে আমরা বুঝবো আমাদের যে কোলন আছে, কোলনের ইনারমোস্ট যে লেয়ার আছে সেখানে যদি কোনো আলসার হয় এবং সেখান থেকে যদি অনেক দিন ধরে কোনো ব্লিডিং হয়ে থাকে তাহলে সে থেকে কিন্তু অ্যানিমিয়া হতে পারে। 4 নম্বর হচ্ছে মেনোরেজিয়া ইন ফিমেল। এটা হচ্ছে একটা মহিলা ঋতুস্রাবের সময় যদি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি রক্ত গিয়ে থাকে তাহলেও কিন্তু সেটা তোমার মানে ব্লাড লস হয়ে থাকে এবং সেটা আলটিমেটলি তোমার অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় ভুগবে।
এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আদার কমন কজ অফ অ্যানিমিয়া। আর অন্যান্য কি কি কজ আছে অ্যানিমিয়া হওয়ার, দেখো প্রথমে আছে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। এগুলো নিয়ে কিন্তু তোমাদের এর আগেও আলোচনা করা হয়েছে যে ভিটামিন B12 কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ফাংশন আছে, যেটা হচ্ছে আমাদের আরবিসি প্রোডাকশনে হেল্প করে। এরপর ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, কারোর যদি ফলিক অ্যাসিডের ঘাটতি থাকে, এবং কম্বাইন যদি কারো আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিডের ঘাটতি থাকে। তারপর দেখো প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশন, কারো যদি প্রোটিনের ঘাটতি থাকে। তো প্রোটিন সমৃদ্ধ কি কি খাবার আছে সেগুলো কিন্তু আমরা জানি, মাছ, ডিম, এগুলো কিন্তু প্রোটিন সমৃদ্ধ খাবার। এরপর হচ্ছে ভিটামিন সি ডেফিসিয়েন্সি, ভিটামিন সি এর যদি ঘাটতি হয়, ভিটামিন সি হচ্ছে আমাদের যেগুলো টক জাতীয় যে ফলগুলো সেগুলো কিন্তু খুবই ভালো উৎস ভিটামিন সি এর, এবং ভিটামিন সি এর অভাবে স্কারবি নামক রোগ হয়, এটাও কিন্তু তোমরা জানো। এরপর হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া কিন্তু একটা ইনহেরিটেড ডিসঅর্ডার, বংশানুক্রমে এই মানে রোগটি হয়ে থাকে, এবং এখানেও কিন্তু আমাদের যে হেলদি আরবিসিগুলো সেগুলো কিন্তু ব্লাডে হেলদি আরবিসির সংখ্যা খুবই কম থাকে, এবং আলটিমেটলি তখন হিমোগ্লোবিনের পরিমাণটাও কমে যায়। আর এরপরে লাস্ট যে পয়েন্ট আছে সেটা হচ্ছে একুইড ব্লাড লস, কারো যদি মানে খুব বেশি ব্লাড লস হয়ে থাকে, সেটা হতে পারে অ্যাক্সিডেন্টাল কোনো কারণে, বা কোনো যদি তোমার কোনো মেজর অপারেশনের ক্ষেত্রেও কিন্তু একুইড ব্লাড লস হয়ে থাকে। আজকে অ্যানিমিয়া থেকে এ পর্যন্তই। টপিক রিলেটেড যদি তোমাদের কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবে, আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে তোমাদের সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেওয়ার জন্য। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আমি ডাক্তার রাকিবা নাজনীন, লেকচারার শ্যামলী মার্স। আল্লাহ হাফেজ।